আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। জাতিসংঘ মহাসচিব ঢাকা আসছেন বৃহস্পতিবার। 4 দিনের সফরে রোহিঙ্গাদের সঙ্গে ইফতার ছাড়াও মতবিনিময় করবেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে। শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। 12 মে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ। কিছু লোভী রাজনৈতিক দল নির্বাচনে বিরোধিতা করছে অভিযোগ বিএনপির। জনপ্রিয়তাহীন দল যে কোনো উপায়ে ক্ষমতায় যেতে চায় মন্তব্য। সারা দেশে ধর্ষণ, নারী নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ শেষে আইন উপদেষ্টার কাছে স্মারকলিপি। মাগুরায় ধর্ষণে শিকার শিশুর শারীরিক অবস্থার অবনতি। বিশিষ্ট শিল্পপতি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহি মারা গেছেন। দেশে চামড়া শিল্পের পথিকৃতের মৃত্যুতে শোক। এবং আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন বাংলাদেশের অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। 3 ফরম্যাটে বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি। Primacy in build. German technology. Bangladesh's first Thermix rod. Salam Steel Thermix. প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবারে নিয়ে যাচ্ছে বিস্তারিত আয়োজনে। আগামীকাল বাংলাদেশে আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। 4 দিনের সফরে তিনি মূলত রোহিঙ্গাদের সাথে বিভিন্ন কর্মসূচি, বিশেষ করে 1 লাখ রোহিঙ্গার ইফতারে যোগ দেবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। প্রেস উইংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, সফরকালে সরকারের ঐক্যমত্য কমিশনের সাথেও মতবিনিময় করবেন জাতিসংঘ মহাসচিব। চকর মালিথার রিপোর্ট। মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অবস্থা সরজমিনে দেখতে বৃহস্পতিবার বাংলাদেশে আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। 2017 সালের পর জাতিসংঘ মহাসচিবের এটি বাংলাদেশ সফর। এ বিষয়ে জানাতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। বাংলাদেশের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিজিট। ইন্টারিম গভর্নমেন্ট লেড বাই প্রফেসর মোহাম্মদ ইউনূস নতুন করে এফার্ট নিয়েছে যে কিভাবে রোহিঙ্গা ক্রাইসিসটা পুরো গ্লোবাল ম্যাপে নিয়ে আসতে। আমাদের দৃঢ় বিশ্বাস ওনার এই সফরের ফলে রোহিঙ্গা ক্রাইসিসটা আবার গ্লোবাল ডিসকাশনে আসবে। রোহিঙ্গাদের যে ওদের জন্য যে হিউম্যানিটারিয়ান যেটা এইড, এটা শার্পলি ডিক্লাইন করেছে। আমরা আশা করছি যে তার ভিজিটে মাধ্যমে এইটা এফার্ট গুলো রিডাবল হবে টু মোবিলাইজ এইড ফর দি রোহিঙ্গা পিপল। সফরের বিস্তারিত জানান ডেপুটি প্রেস সচিব। আগামীকাল আসবেন বিকেল 5টায় বাংলাদেশে। প্রথম দিন আমরা ওনার কোনো এঙ্গেজমেন্ট নেই, উনি আসবেন এবং মূলত ওনার এবং উনি চলে যাবেন হচ্ছে 16 তারিখ ঢাকা। উনি আসার পর শুক্রবার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা ওনাদের সাথে সাক্ষাৎ করবেন। সাক্ষাৎ করে উনি আসলে রোহিঙ্গা ক্যাম্পে চলে যাবেন। ইউএন সেক্রেটারি জেনারেল উনি কক্সবাজার থেকে সরাসরি চলে যাবেন রোহিঙ্গা ক্যাম্পে। আমরা আশা করছি মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব এই 2 জনের সাথে 1 লক্ষ রোহিঙ্গা ইফতারে যোগদান করবেন এবং জাতিসংঘ মহাসচিব পরদিনও ওনার কর্মব্যস্ত একটা দিন কাটাবেন। উনি জাতিসংঘের অফিস পরিদর্শন করবেন ঢাকায় উনি সকালে, তারপর দুপুরে উনি আমাদের যে জাতীয় ঐক্যমত্য কমিশন আছেন তাদের সাথে মিটিং করবেন এবং আমাদের যে সিভিল সোসাইটি মেম্বার তাদের সাথে মিটিং করবেন। শনিবার সফর নিয়ে রাজধানীতে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবেন জাতিসংঘ মহাসচিব। সাক্ষাৎ করে চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।
মতিঝিলের শাপলা চত্বরে 2013 সালের 5 মে হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, ইমরান ইজ সরকার সহ 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ গ্রেপ্তার থাকা 4 জনকে হাজির করতে নির্দেশ দিয়েছেন আদালত। আসামিদের বিরুদ্ধে আগামী 12 মে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আদালতে উপস্থিত হেফাজত নেতারা বলেছেন, ওই ঘটনায় আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চান তারা। মাজহারুল হকমানের রিপোর্ট। 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ ডাকে হেফাজত। হেফাজত নেতারা বলছেন, ওই দিন রাতে সেখান থেকে তাদের সরিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান পরিচালনা করলে অনেক হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনায় 50 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে হেফাজত। পরে অপরাধের গুরুত্ব বিবেচনায় কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও গ্রেপ্তার দেখানোর আবেদন জানায় প্রসিকিউশন। যে 5 জন গ্রেপ্তার নাই তাদের বিরুদ্ধে ডাব্লিউ ইস্যু করেছেন এবং 4 জনের বিরুদ্ধে এই যারা বিভিন্ন মামলায় গ্রেপ্তার আছে তাদেরকে সোন অ্যারেস্ট করে মঞ্জুর করে তাদেরকে আদালতে হাজির করানোর নির্দেশ দিয়েছে। যাদের বিরুদ্ধে আমরা আবেদন করেছিলাম, শেখ হাসিনা, ডক্টর মহিউদ্দিন খান আলমগীর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, ডক্টর ইমরান ইজ সরকার, হাসান মাহমুদ খন্দকার সাবেক আইজিপি, বেনজির আহমেদ সাবেক আইজিপি। মানবতা বিরোধী অপরাধের বিচার করার জন্য আমাদের লাগবে কমান্ড স্ট্রাকচার। কারা নির্দেশ দিয়েছিল, কারা বাস্তবে ফিল্ডে থেকে কমান্ড করে এই কার্যটা করেছিল, সেই কারণে প্রথমে আমরা টপ কমান্ডারদেরকে বিচারের মুখোমুখি করতে চাই। ট্রাইব্যুনালের আদেশ নিয়ে কথা বলেন হেফাজত নেতা। যারা গণহত্যার নির্দেশ দিয়েছিলেন, যারা গণহত্যার সহযোগিতা করেছেন এবং পরিকল্পনা করেছেন, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি যেন আদালত ব্যবস্থা করে। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, পর্যায়ক্রমে ওই মামলায় আরও কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানাবেন তারা। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামাদো টাঙ্গারা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকালে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার বিষয়ে অবহিত করেন টাঙ্গারা। রোহিঙ্গা জনগোষ্ঠীর পক্ষে অবস্থান নেয় গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমরা চাই এই মামলা সফল হোক। কিছু লোভী রাজনৈতিক দল নির্বাচনে বিরোধিতা করছে বলে অভিযোগ করেছে বিএনপি। রাজধানীতে বিএনপির 31 দফার কর্মশালায় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, জনপ্রিয়তা নেই এমন দল যে কোনো উপায়ে ক্ষমতায় যেতে চায়। জুন-জুলাইয়ের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করা যায় এমন মন্তব্য করে তিনি বলেছেন, চাঁদাবাজি অপকর্ম করে বিএনপির উপর দায় চাপানো হচ্ছে। রাহুল রায়ের রিপোর্ট। রাষ্ট্রকাঠামো বিনির্মাণে 31 দফা অনেক আগিয়ে দিয়েছে বিএনপি। এ নিয়ে দেশব্যাপী নানা কর্মশালাও করছে দলটি। রাজধানীতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে কর্মশালায় প্রস্তাবিত 31 দফা মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথা বলেন দলের নেতারা। কথা বলেন নির্বাচন সহ অন্যান্য বিষয়েও। কেন অযথা বিলম্ব হবে নির্বাচনের জন্য? নির্বাচন যদি দিতেই হয় এখনই কেন নয়? কিছু লোভী রাজনৈতিক দল আছে যারা শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা করে, কার্যকর কোনো বিরোধিতা নয়। পাকিস্তান সৃষ্টির লগ্ন থেকে, ভারত বিভক্তির থেকে শুরু করে আজ পর্যন্ত শুধু বিরোধিতাই করে গেল। তারা দেশকে ভালোবাসে না, দেশের মানুষকে তারা ভালোবাসে না। তারা ভালোবাসে যেভাবেই হোক ক্ষমতায় থাকতে হবে, যেভাবেই হোক ক্ষমতায় যেতে হবে। হেফাজতে ইসলাম বাংলাদেশের ইফতার মাহফিলে যোগ দিয়ে ঐক্য ধরে রাখার কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আসুন সবাই মিলে একটি শক্তিশালী একটি জাতীয় সংসদ বিনির্মাণ করি, যেখানে সকল সংস্কার প্রস্তাবগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গৃহীত হবে এবং সেই সংবিধানকে আপনারা নতুন সংবিধান হিসেবে অভিহিত করুন। বিএনপি নেতারা দলীয় নেতাকর্মীদের সতর্ক করে বলেছেন, নেতাকর্মীদের প্রমাণ করতে হবে তারা জনগণের বন্ধু। এটা হতে দেওয়া যাবে না। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। নবগঠিত জাতীয় নাগরিক পার্টির নেতারা বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের দেশ প্রতিষ্ঠায় সেকেন্ড রিপাবলিকের প্রয়োজন। তাদের মতে প্রথম সংবিধান ও রাষ্ট্র ব্যর্থ হওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, জাতীয় ঐকমত্যের মাধ্যমে সংবিধানের প্রয়োজনীয় সংস্কার হলে সেকেন্ড রিপাবলিকের উদ্দেশ্য পূরণ করা সম্ভব। মাসুর শাকিলের রিপোর্ট।
গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আত্মপ্রকাশের দিন থেকেই সব মহলের আলোচনায় সেকেন্ড রিপাবলিক শব্দটি। সেকেন্ড রিপাবলিক বলতে এনসিপি কি বলছে আর তার প্রয়োজনই বা কেন? এই সংবিধান কিন্তু আপনার ভুয়া নির্বাচন ঠেকাতে পারে নাই, গুম খুন ঠেকাতে পারে নাই, কিংবা ক্রস ফায়ার কিংবা মানবতা বিরোধী অপরাধগুলো ঠেকাতে পারে নাই। ফলে এই সংবিধান ইতিমধ্যেই নিজেকে অনেক দূর পর্যন্ত অকার্যকর কিংবা প্রশ্নবিদ্ধ করেছে। আমরা বলছি যে গণপরিষদ পাশাপাশি পার্লামেন্ট নির্বাচন, একই নির্বাচনের মধ্যে দুটো ঘটনা ঘটবে। এটা যদি করা যায় তখন তার মধ্যে দিয়ে যে আউটকামটা আসবে, যে রাষ্ট্রটা আমরা পাবো, গণতান্ত্রিক রাষ্ট্র আমরা পাবো, এটাই হবে সেকেন্ড রিপাবলিক। সেকেন্ড রিপাবলিকের দাবি সমর্থন করে কেউ কেউ বলছেন জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বাস্তবায়নে সংবিধান পুনর্লিখনের বিকল্প নেই। এই সংবিধানটাকে সংশোধন করতে গেলে এত কাটাছেঁড়া করতে হবে, এরপর এটা সংবিধান থাকবে না। তাই আমরা বলছি যে আমাদের সংবিধানটাকে ছোট করে ফেলা দরকার, সহজ বাংলায় লেখা দরকার, যেন সবাই বোঝে। তবে বিশ্লেষকরা মনে করেন বিভাজিত সমাজে সেকেন্ড রিপাবলিকের চেষ্টা আরো বিভাজন তৈরি করতে পারে। ঐক্যমতের ভিত্তিতে সব করা উচিত। আলোচনা করে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত, ঐকমত্যের ভিত্তিতে যাই করি আমরা। শুধুমাত্র একটা দলের একটা চাহিদার প্রেক্ষিতে সংবিধান বাতিল করে আবার নতুন সংবিধান তৈরি করবে, আবার এটাকে সেকেন্ড রিপাবলিক বলবে, তখন এই জিনিসটা ইতিহাসে এবং জনপরিসরে কতটা গ্রহণযোগ্য হচ্ছে সেই জিনিসটা তাদেরকে ভাবতে হবে। সংবিধান সংস্কার নাকি সেকেন্ড রিপাবলিক, কোন বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছায়, তাই এখন আগ্রহের কেন্দ্রবিন্দুতে। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি শারীরিক অবস্থার অবনতি হয়েছে। সিএমএইচের চিকিৎসক জানিয়েছেন, আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা শিশুটি সোমবার সকালে দুবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। সারা দেশে ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে বিভিন্ন সংগঠনের প্রতিবাদ চলছে। 5 দফা দাবিতে সচিবালয় আইন উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে ধর্ষণ বিরোধী মঞ্চ। লায়লা নওশিনের রিপোর্ট। মাগুরার শিশু ধর্ষণের ঘটনায় দ্রুত বিচার সহ 5 দফা দাবিতে সচিবালয়ে আইন উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয় ধর্ষণ বিরোধী মঞ্চ। স্মারকলিপি গ্রহণ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন আইন উপদেষ্টা। একই সাথে ধর্মের অপব্যাখ্যা দিয়ে যেভাবে নারীদের ওপর নির্যাতন শুরু হয়েছে সে ব্যাপারে সরকারের জিরো টলারেন্সের কথাও বলেন উপদেষ্টা। 1 মাসের মধ্যে সেটার বিচারিক প্রক্রিয়াটির কাজ যেন অন্তত শেষ হয় এবং আমরা আশা করছি আমাদের পক্ষ থেকে এটা সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড নিশ্চিত করা হবে। আমরা একটা ড্রাফট আইন করেছি, যত দ্রুত সম্ভব আইনটা কঠোর করার চেষ্টা করব, যাতে ধর্ষণের মামলার বিচার শুধু দ্রুত না, এবং বিচারটা যেন নিশ্চিত হয় এবং যথাযথ যেন বিচার হয়। আজকে আমাদের মেয়েদেরকে যেভাবে আক্রমণ করা হচ্ছে বিভিন্ন গোষ্ঠীর থেকে, এবং যেভাবে ধর্মের অপব্যাখ্যা দিয়েও তাদের উপর আক্রমণ করা হচ্ছে, আমরা এটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। দেশজুড়ে নারী ধর্ষণ, নির্যাতন, নিপীড়ন ও হেনস্থার প্রতিবাদে 5 দফা দাবিতে 5 দিন ধরে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে লাগাতার অবস্থান করছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন নাহার হলের সাবেক ভিপি তাসনিম আফরোজ ইমি। আমি আজকে 5 দিন হলো আমি এখানে অবস্থান নিয়েছি এবং সরকার থেকে এখনো পর্যন্ত আমার সাথে যোগাযোগও করা হয়নি। আশ্বাস দেওয়া তো দূরের কথা, আমি ইতোমধ্যে অসুস্থ হয়ে পড়ছি এবং আমি এমন একটা দাবিও বলি নাই যেগুলো হচ্ছে বাস্তবায়ন করা খুব কষ্টসাধ্য কিংবা অসম্ভব। নারী নিপীড়নের প্রতিবাদে মৌন মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবি অনুষদ। অব্যাহত নারী নিপীড়নের ঘটনায় সার্বক্ষণিক প্রতিবাদের কথা জানান তারা। যেখানে বলি যে দ্বিতীয় স্বাধীনতা, সেই সময় এসেও যদি এই নারীদেরকে এরকম অবমাননার শিকার হতে হয়, এরকম নির্যাতনের শিকার হতে হয়, সেটা আমাদের জাতি হিসাবে লজ্জার। এই ধরনের ঘটনার বিচার যদি দ্রুত বিচার ট্রাইব্যুনালে হতো তাহলে হয়তো কিছুটা চেঞ্জ আসতো। যে কোনো ধর্ম আসলে নারীদের এভাবে অবমাননা বা এরকম কোনো ধরনের অসম্মান করাকে সাপোর্ট করে না। এই ধরনের ঘটনা যাতে আর পুনরাবৃত্তি কোনোভাবেই না হয় সেটা নিশ্চিত করতে হবে। সিএমএইচে চিকিৎসাধীন মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। 8 সদস্যের মেডিকেল বোর্ড নিবিড়ভাবে শিশুটির অবস্থা পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দিচ্ছেন। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। ভারতের গণমাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে প্রকাশ করা সংবাদকে মিথ্যা ও পরিকল্পিত উল্লেখ করে বিবৃতি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। বিবৃতিতে বলা হয়, ভারতীয় গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমস এবং ইন্ডিয়া টুডে সাম্প্রতিক সেনাবাহিনীতে অভ্যুত্থানের সম্ভাবনা এবং চেইন অব কমান্ড ভাঙার মতো ভিত্তিহীন ও মন গড়া প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদনগুলো সম্পূর্ণ মিথ্যা এবং সুস্পষ্টভাবে একটি পরিকল্পিত বিভ্রান্তিমূলক প্রচারণার অংশ, যা বাংলাদেশের স্থিতিশীলতা ও সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে করা হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশের সেনাবাহিনী সুসংগঠিত, ঐক্যবদ্ধ এবং সেনাপ্রধানদের দক্ষ নেতৃত্ব সাংবিধানিক দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।
বিবৃতিতে ভারতীয় গণমাধ্যমকে ভিত্তিহীন খবর প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে সেনাবাহিনী। এছাড়া সব সংবাদ মাধ্যমকে দায়িত্বশীল আচরণ করা এবং অপ্রয়োজনীয় উত্তেজনা ও বিভ্রান্তি ছড়ায় এমন মন্তব্য, মিথ্যা বক্তব্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে। বিশিষ্ট শিল্পপতি, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অ্যাপেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা সৈয়দ মঞ্জুর ইলাহির মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। এই মুহূর্তে বিমানবন্দরে আছেন লুৎফর রহমান সোহাগ। সরাসরি যাচ্ছি তার কাছে। সোহাগ, সৈয়দ মঞ্জুর ইলাহির মরদেহ দেশে আসা নিয়ে সবশেষ কি তথ্য আপনার কাছে আছে আমাদেরকে জানাবেন। সৈয়দ মঞ্জুর ইলাহির মরদেহ কিছুক্ষণ আগে অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার বাসভবন গুলশানে নিয়ে যাওয়া হয়েছে। 10:23 আসলে তাকে বহনকারী, তার মরদেহ বহনকারী যে বিমানটি সেটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছিল। এরপরে 11:05 দিকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি তার গুলশানের বাসভবনে গিয়েছে। আমরা যেটুকু তার পরিবারের সদস্যদের কাছ থেকে জানতে পেরেছি সেটি হচ্ছে যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে আগামীকাল সকাল 10:30টায় তার প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এরপরে গুলশানের আজাদ মসজিদে জোহরের নামাজের পরে তার দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তার স্ত্রীর কবরের পাশে তাকে দাফন করা হবে। এটুকুই এ পর্যন্ত আমরা তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি। তিনি সৈয়দ মঞ্জুর ইলাহি আসলে বেশ কয়েকদিন ধরেই কিন্তু বার্ধক্যজনিত নানা জটিলতায় তিনি ভুগছিলেন এবং তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং আজকে কিন্তু সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। পরে সেখান থেকে তাকে দেশে আনা হয়েছে। এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পরিবারের সদস্যরা এবং তিনি যে বিভিন্ন প্রতিষ্ঠান তিনি গড়ে তুলেছিলেন সেসব প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা এখানে এসেছিলেন এবং তারা বলেছেন যে আসলে সৈয়দ মঞ্জুর ইলাহি একজন শিল্প উদ্যোক্তা হিসেবে এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক একজন উপদেষ্টা হিসেবে তিনি বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য তিনি যে কাজগুলি করে গেছেন, তার যে কর্মময় জীবন, এর মাধ্যমে আসলে তিনি বেঁচে থাকবেন এবং তার যে কর্মময় জীবন তার মাধ্যমে আগামীতে নতুন প্রজন্ম যারা আছে তারা সেখান থেকে শিক্ষা পাবেন। বাশার, অনেক ধন্যবাদ সোহাগ। বিশিষ্ট শিল্পপতি, অ্যাপেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এমটিবির চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর ইলাহি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালে 7:30টায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স ছিল 83 বছর। বৃহস্পতিবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে সৈয়দ মঞ্জুর ইলাহির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সৈয়দ মঞ্জুর ইলাহির মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত জাকি আক্তারের রিপোর্টে। 1942 সালে জন্ম নেওয়া সৈয়দ মঞ্জুর ইলাহি বাংলাদেশের উদ্যোক্তা জগতে এক অনন্য ব্যক্তিত্ব। বহুজাতিক কোম্পানি চাকরি ছেড়ে ব্যবসায় যুক্ত হওয়া সৈয়দ মঞ্জুর ইলাহি ছিলেন চামড়া খাতের সফল ব্যবসায়ী। তার হাত ধরেই বাংলাদেশে উৎপাদিত চামড়ার জুতার রপ্তানি শুরু হয়। 1972 সালে মঞ্জুর ইন্ডাস্ট্রিজ নামে কোম্পানি গড়ে কমিশনের ভিত্তিতে চামড়া বিক্রির ব্যবসা শুরু করেন সৈয়দ মঞ্জুর ইলাহি। 4 বছর পর 1976 সালে 12,22,000 টাকায় রাষ্ট্রীয় মালিকানাধীন ওরিয়েন্ট ট্যানারি কিনে নিজে প্রতিষ্ঠা করেন অ্যাপেক্স ট্যানারি। তারও 14 বছর পর যাত্রা শুরু করা অ্যাপেক্স ফুটওয়্যার এখন দেশের শীর্ষ জুতা রপ্তানিকারক প্রতিষ্ঠান। দেশের জুতার বাজারেও অন্যতম শীর্ষ স্থানে অ্যাপেক্স। রাস্তাঘাট, এটা ইনফ্রাস্ট্রাকচার আমাদের দরকার। 1996 ও 2001 সালে 2 দফায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দ মঞ্জুর ইলাহি। তিনি ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রতিষ্ঠাতা উদ্যোক্তাদের একজন। দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক, সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে। জনগণ এই দামটা তারা সহ্য করতে পারবে না। মরহুমের ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর জানিয়েছেন, বৃহস্পতিবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে সৈয়দ মঞ্জুর ইলাহির নামাজে জানাজা হবে। আগামীকাল সকালে প্রথম জানাজা হবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে। সেখানে আমরা সকাল 10:30টার সময় জানাজা পড়ব। দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে আপনার গুলশান আজাদ মসজিদে, সেটা হবে বাদ জোহর। এবং সেখানে জানাজা পড়ার পরে আমরা আমাদের আব্বাকে নিয়ে যাব বনানী কবরস্থানে। সেখানে আমার
মৃত মা মিসেস নীলুফার মঞ্জুর, ওনার সাথে একই কবরে আমার আব্বাকে আমরা চিরকালের জন্য। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। এবারে স্পোর্টস। এবারের ঈদ ফ্যাশনে ইতালিয়ান ব্র্যান্ড লোটো ও লন্ডনের লি কুপার আউটলেটে একই সাথে রয়েছে পোশাক ও জুতার সমাহার। স্বস্তিদায়ক এসব সামগ্রী মিলছে সারা দেশে। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। ঈদ ফ্যাশনের বড় অংশ জুড়ে থাকে জুতা ও ক্যাজুয়াল ওয়্যার। ঈদকে কেন্দ্র করে বিপণী বিতানগুলোতে ক্রেতাদের আনাগোনা। পছন্দের জামা জুতো কিনছেন ক্রেতারা। লোটো যে আপনার স্পোর্টস আইটেমটা তৈরি করে, যে ফ্যাশনেবল শুট আর কি, এটা আমি সব থেকে বেশি আমার কাছে পারফেক্টেবল মনে হয়। কমফোর্টেবল হবে, এমন আরামদায়ক হবে, এমন ধরনের জুতো আমি পরতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এবারকার ঈদে আমার কেনার পরিকল্পনাটা হলো যে একটা শু, একটা লোফার প্লাস 2টা শার্ট আর 2টা গেঞ্জি। লোটো অ্যান্ড লি কুপারের আউটলেটে পাওয়া যাচ্ছে জামা, জুতা সহ বিভিন্ন সামগ্রী। রয়েছে নানা অফার এবং নতুন প্রযুক্তি সমাহার। আপনারা জানেন যে লোটোর সময় শুধু জুতা না, জুতার সাথে টেকনোলজিও বিক্রি করে। এবছর আমাদের নতুন টেকনোলজির ভিতরে আপনার বুস্ট টেকনোলজি, হ্যান্ডস ফ্রি টেকনোলজি, এই ধরনের প্রোডাক্ট আসছে। বিকাশে 10% ক্যাশব্যাক আছে, যে 20 টাকা গ্রাহকদের জন্য 15% ডিসকাউন্ট আছে। এছাড়া ব্যাংকের সাথে আমাদের ক্যাশব্যাকের একটা সিস্টেম আছে। তাছাড়া আপনার রকেটের মাধ্যমে কিংবা নেক্সাসপের মাধ্যমে পেমেন্ট করলে সেখানেও ক্যাশব্যাকের সিস্টেম আছে। এছাড়া সবথেকে বড় অফার যেটা আমাদের 20 টাকার অফার বলতেছি আমরা, সেটা হলো প্রতি 2000 টাকা কেনাকাটা করলে আপনি একটা ক্র্যাশ কার্ড পাবেন। ক্র্যাশ কার্ড ঘষলে নিশ্চিত একটা না একটা পুরস্কার পাবেন। আউটলেট ছাড়াও অনলাইনে পাওয়া যাচ্ছে এসব ব্র্যান্ডের বিভিন্ন পণ্য। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই আন্দোলনে অনেক সংবাদপত্র, টেলিভিশন গণহত্যাকে জায়েজ করতে তৎপর ছিল। অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী বলে এখনও তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি। গণমাধ্যম এখন রক্তচোষা শিল্পে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন প্রেস সচিব। এনামুল কবির রূপমের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে মাল্টিমিডিয়ার ভূমিকা নিয়ে জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় সংবাদ মাধ্যমের ভূমিকার সমালোচনা করেন বক্তারা। মূলধারার গণমাধ্যমগুলো বিপক্ষে অবস্থান নেয়ার কারণে একসময় আমরা ধরে নিয়েছিলাম এই আন্দোলন সফল হবে কিনা, কিন্তু আমরা দেখেছি এই আন্দোলন সফল করবার জন্য মূলধারার গণমাধ্যমের বাইরে আজকে যারা এই আলোচনার আয়োজন করেছে, তারা সেদিন যে ভূমিকা রেখেছেন সেই ভূমিকা জাতি যুগ যুগ ধরে স্মরণ করতে বাধ্য থাকবে। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনায় যদি মোবাইল জার্নালিজম না থাকতো, আজকে আমাদের সংবাদপত্রগুলো যে ক্রাইম করেছে এই ঘটনাটিকে নিয়ে, এটা মানুষের সামনে উন্মোচন করা সম্ভব হতো না। গণমাধ্যম নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। কিছু কিছু টিভি স্টেশন কিলিংটাকে তারা লেজিটিমাইজ, প্রোটেস্টারদেরকে কিলিংটাকে তারা লেজিটিমাইজ করেছেন তাদের অনেক কমেন্টেটর। তো সেই জায়গাও আমরা এই গভর্নমেন্ট যেহেতু ফ্রিডম অফ প্রেসে বিশ্বাসী, তারা মনে করছে যে না, কোনো ধরনের কোনো নিউজ পেপার, ওয়েবসাইট বা টিভি স্টেশন আমরা বন্ধের পক্ষপাতী না। জার্নালিজমটা বাংলাদেশের ক্ষেত্রে একটা ব্লাড সাকিং ইন্ডাস্ট্রি হয়ে গেছে। আপনার রক্ত কেমনে চুষে খাওয়া যায়। আমরা ভালো বেতন পাচ্ছি না, আমাদেরকে ভালো বেতন দিচ্ছে না, সেটা নিয়ে আমরা একটা আওয়াজও তুলতে পারি না। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাদিক কায়ুম, চ্যানেল আই এর রিপোর্টার আক্তার হোসেন বক্তব্য রাখেন। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে এসডিজি ট্র্যাকের নতুন ভার্সন চালু এবং ভিএনআর ডেটা ভ্যালিডেশন কর্মশালা হয়েছে। এসডিজি সংক্রান্ত জাতীয় অনলাইন প্ল্যাটফর্ম এসডিজি ট্র্যাকারের নতুন ভার্সন উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা কার্যালয়ে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ। তিনি বলেন, এটি এসডিজি মনিটরিং এর ক্ষেত্রে উপাত্তের সহজলভ্যতা, আন্তর্জাতিক পরিমণ্ডলে এসডিজি অগ্রগতি পরিবীক্ষণে বাংলাদেশের অবস্থানকে সঠিকভাবে চিত্রিত করতে সক্ষম হবে। অনুষ্ঠানে পরিকল্পনা কমিশনের সদস্য ডক্টর কাইয়ুম আরা বেগম এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার সহ অন্যরা বক্তৃতা করেন। সরকার এসডিজি অর্জনের পুরো প্রক্রিয়ায় সংগতিপূর্ণভাবে সমগ্র সমাজ বা হোল অফ সোসাইটি পদ্ধতি অনুসরণ করে চলছে। টেকসই উন্নয়নের সকল মাত্রা অনুসরণ, বাস্তব ও জ্ঞানভিত্তিক উদ্যোগ গ্রহণ এবং সবচেয়ে দরিদ্র, সবচেয়ে ভঙ্গুর এবং সবচেয়ে পিছিয়ে পড়া মানুষের প্রতি সর্বোচ্চ গুরুত্ব প্রদান।
বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন, নির্বাচন বিলম্বিত হওয়ায় যেভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, নারী ও শিশুদের উপর জঘন্য অপরাধ হচ্ছে, তাতে এই সরকার দিন দিন অস্থিতিশীল পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। চট্টগ্রাম মহানগরীর একটি কনভেনশন হলে সংবাদ সম্মেলনে আহমেদ আজম খান এসব কথা বলেন। চট্টগ্রাম বিভাগের 11 জেলার বিএনপি ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে মতবিনিময় শেষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বেশি বিনিয়োগ সহ বাংলাদেশটাকে অর্থনৈতিকভাবে দাঁড় করাতে হলে এই মুহূর্তে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন। আমরা দেখতে পাচ্ছি যে দুই একটি রাজনৈতিক দল তারা নির্বাচনকে প্রলম্বিত করবার জন্যে নানা ধরনের পায়তারা করছে। এটা গণতন্ত্রের জন্যে অত্যন্ত ক্ষতিকর। নির্বাচন যাতে এবছরের মধ্যে অনুষ্ঠিত হয় সেজন্য জোর দাবি জানাই। এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবি লিখতে পারবেন না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেন বেঞ্চ এই রায় দেন। রায়ে হাইকোর্ট বলেছেন, এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া যারা ডাক্তার পদবি ব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। তবে 13ই মার্চ থেকে আইন ভঙ্গ করে ডাক্তার পদবি ব্যবহার করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। রিট আবেদন খারিজ করে রায় দেয়ায় অসন্তোষ জানিয়ে ডিপ্লোমাধারীরা বলেছেন, এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন তারা। 3 সপ্তাহের আন্দোলনে সারা দেশে ইন্টার্ন চিকিৎসকদের 5 দফা দাবির মধ্যে পূরণ হয়েছে 1 দফা। কেন্দ্র শহীদ মিনারে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন চিকিৎসকরা। বুধবার ভোর থেকে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ থেকে ডাক্তারদের প্রতিনিধিরা এসে জড়ো হন শহীদ মিনারে। পরে এমবিবিএস এবং বিডিএস ছাড়া কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না। হাইকোর্টের এমন রায়ে সন্তুষ্টি প্রকাশ করলেও বাকি 4 দফা দাবি আদায় সচিবালয়ের দিকে পদযাত্রা করেন চিকিৎসক সহ বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। পরে 15 সদস্যের প্রতিনিধি দল স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে তাদের দাবি তুলে ধরেন। দৈনিক যাই দিন পত্রিকার ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পত্রিকাটিতে কর্মরত একটি অংশ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যাই দিন কর্তৃপক্ষের ব্যানারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন 2008 সাল থেকে ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করা কাজী রুকনুদ্দিন আহমেদ। তিনি বলেন, 2007 সালে আইনি প্রক্রিয়ায় সাংবাদিক শফিক রেহমান যাই দিনের মালিকানা এইচআরসি গ্রুপের সাইদ হোসেন চৌধুরীর কাছে হস্তান্তর করেন। তাদের দাবি, আইনগতভাবে যাই দিন নিয়মিত প্রকাশ হওয়ার পরও কেন ডিক্লারেশন বাতিল করা হলো তাদের বোধগম্য নয়। তারা অবিলম্বে ডিক্লারেশন ফিরিয়ে দিয়ে শতাধিক সাংবাদিক ও কর্মচারীর কর্মসংস্থান বহাল রাখার আহ্বান জানান। সিগারেটের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় ওর স্যালাইনের মতো কিছু আবিষ্কারের পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। তামাক পণ্যের কর বৃদ্ধি নিয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত কর্মশালায় তামাক নিয়ন্ত্রণের কৌশল বদলানোর তাগিদ দেন তিনি। ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পিওর ডর্প এবং ইআরএফ এর যৌথ উদ্যোগে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থার উপনির্বাহী পরিচালক জোবায়ের হাসান। প্রেস সচিব বলেন, কিভাবে তামাক নিয়ন্ত্রণ করা যায় তা নিয়ে সরকারের আলোচনা হচ্ছে। অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুল রউফ বলেন, তামাক নিয়ন্ত্রণ এনবিআর এর একার পক্ষে সম্ভব নয়। এজন্য সরকারের অন্য সংস্থাগুলোকেও এগিয়ে আসার তাগিদ দেন তিনি। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের বেলুচিস্তানে ট্রেনে জিম্মি পরিস্থিতির অবসান হয়েছে। সন্ত্রাসীদের কবল থেকে 300-ও বেশি যাত্রীকে মুক্ত করেছে দেশটির সেনাবাহিনী। অভিযানে 33 জন সন্ত্রাসী নিহত হয়েছে। মঙ্গলবার বেলুচ লিবারেশন আর্মি বিএলএ রেললাইন উড়িয়ে দিয়ে ট্রেনে হামলা চালায় এবং যাত্রীদের বন্দী করে। অভিযানের আগেই 21 জন বেসামরিক নাগরিক ও 4 সেনা সদস্যকে হত্যা করা হয়। সেনাবাহিনী হেলিকপ্টার ও শতাধিক সেনা মোতায়েন করে 30 ঘন্টার অভিযান চালিয়ে জিম্মিদের মুক্ত করে। বুধবার সকালে 100 জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, হামলায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা হবে। পুরো এলাকায় তল্লাশি অভিযান চলবে। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ।
বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। এই প্ল্যাটফর্মে রয়েছে ক্লাসিক সব কন্টেন্ট ও নতুন প্রিমিয়াম কন্টেন্ট। সালমান মুক্তাদির পরিচালিত আইস্ক্রিনের নতুন কন্টেন্ট প্রেম মোহাম্মদ ভালোবাসা প্রদর্শিত হচ্ছে। নাটকটিতে অভিনয় করেছেন তাওসিফ মাহবুব ও তানজিন তিশা। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে নাটকটি উপভোগ করতে পারবেন দর্শক। এবারে কৃষি সংবাদ। ঝিনাইদহে বাড়ছে আখের সাথে সাথী ফসলের আবাদ। একই জমিতে আখের পাশাপাশি চাষ করা হচ্ছে পেঁয়াজ, রসুন, আলু, ডাল সহ মশলা ও সবজি জাতীয় ফসল। এতে যেমন লাভবান হচ্ছেন কৃষক, তেমনি আখের উৎপাদন বৃদ্ধি পাওয়ায় বাড়ছে চিনি শিল্পের উৎপাদন ক্ষমতা। এবারে প্রকৃতি সংবাদ। চুয়াডাঙ্গায় হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি দিয়েছে ইটভাটা মালিক ও শ্রমিকরা। জেলা শহরের টাউন ফুটবল মাঠে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা জেলা কালেক্টরেট চত্বরে যান। সেখানে সমাবেশে বক্তারা অভিযোগ করেন, অভিযানের নামে ইটভাটা বন্ধ ও জরিমানার মাধ্যমে মালিকদের হয়রানি করছে প্রশাসন। এতে ইটভাটার সাথে জড়িত হাজার হাজার পরিবার নিঃস্ব হচ্ছে। সমাবেশ শেষে ইটভাটার মোবাইল কোর্ট, জরিমানা, ভাঙচুর বন্ধ সহ ৭ দফা দাবিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন ইটভাটা মালিক ও শ্রমিকরা। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্য দিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 16 পয়েন্ট বেড়ে ৫,২১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানি শেয়ারের দাম। হাতবদল হয়েছে ৩৯৮টি কোম্পানির ৪৫২ কোটি ৮ লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্য দিবসের চেয়ে ৪০ কোটি ৩২ লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে ১৯১টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭টি কোম্পানি শেয়ারের দাম। দর্শক, সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছে একটি বিরতি। বিরতির পরে দেখবেন নির্বাচন কমিশনের অধীনেই থাকছে, জানালেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী, ভবিষ্যতে স্বাধীন ডেটা অথরিটির ভাবনা। প্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। জাতীয় পরিচয়পত্র এনআইডি সেবা আপাতত নির্বাচন কমিশনের অধীনেই থাকছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বিকেলে রাজধানীর আগারগাঁও আইসিটি ভবনে এনআইডির ওনারশিপ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী বলেন, নির্বাচন কমিশন থেকে কয়েকটা দাবি উপস্থাপন করা হয়েছে, যার মধ্যে এনআইডি সেবা যেন ইসির কাছে থেকে নিয়ে নেওয়া না হয়। এখন ইসি যে ডেটাবেস মেইনটেইন করে সেটাই মেইনটেইন করবে বলে জানান ফয়েজ আহমেদ। ধীরে ধীরে একটি স্বাধীন ডেটা অথরিটির দিকে যেতে হবে, যেটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক, অথেন্টিকেশন ফ্রেমওয়ার্ক, ডেটা এক্সটেন্ড ফ্রেমওয়ার্ক জন্য জরুরি বলেও উল্লেখ করেন তিনি। পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল করেছে বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি। কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সাথে সংশ্লিষ্টরা। ইফতারের আগে দেশের চিকিৎসা ক্ষেত্রে অগ্রগতির বিষয়ে আলোচনা করেন বক্তারা। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে এক্স গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট আয়োজিত রমাদান ও ঈদ ফেস্টিভ্যাল। আয়োজকরা জানান, রমাজান ঈদের আবহ একত্রিত করে দর্শনার্থীদের জন্য এক ব্যতিক্রমী অভিজ্ঞতা তৈরি করা হয়েছে, যেখানে থাকছে ঐতিহ্যবাহী আধুনিক ইফতার সামগ্রী, উৎসবের পোশাক, গৃহস্থালী পণ্য এবং জীবনধারা সংক্রান্ত বিভিন্ন পণ্য। ফেস্টিভ্যাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। এক্স গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের সিইও মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ সহযোগী অংশীদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। উৎসব চলবে 26শে মার্চ পর্যন্ত, প্রতিদিন বেলা 12টা থেকে রাত 10:30 পর্যন্ত।
ঠাকুরগাঁও হাসপাতাল থেকে অপহৃত 2.5 মাস বয়সী শিশু শায়ান আহমেদকে উদ্ধার করেছে র্যাব। রংপুর র্যাব 13 সদর দপ্তরের সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মাহিদুল ইসলাম জানান, শিশু অপহরণের পর থানায় মামলা হলে র্যাব ছায়া তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তি সহায়তায় গাজীপুরের শ্রীপুর উপজেলার মোলাইদহ এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার সহ অপহরণকারী সোনালী আক্তার শিরিন, রাজু কবিরাজ, লিটন মিয়া ও লাভলি বেগমকে গ্রেপ্তার করা হয়। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছে একটি বিরতি। না লাইনে দাঁড়িয়ে রিটার্ন দিন অনলাইনে প্রতিবাদের রাজধানী বংশালে করঞ্চল 2 ঢাকার স্পট অ্যাসেসমেন্ট কার্যক্রম হয়েছে। সমৃদ্ধি ও উন্নত বাংলাদেশ বিনির্মাণ এবং আয়কর নেট সম্প্রসারণের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় করদাতাদের ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে কর সেবা নিশ্চিত করতে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। করদাতারা স্পটেই ই-টিন সার্টিফিকেট ইস্যু, রিটার্ন দাখিলের সুবিধা, কর পরিশোধের সুবিধা সহ আয়কর সংক্রান্ত যাবতীয় পরামর্শ দিচ্ছেন। এবার খেলার খবর। সেহরি শেষ সময় 4:53, ইফতার 6:07। চট্টগ্রাম সেহরির শেষ সময় 4:48, ইফতার 6:02। রাজশাহী সেহরি শেষ সময় 5টা, ইফতার 6:14। খুলনা সেহরি শেষ সময় 4:56, ইফতার 6:10। বরিশাল সেহরি শেষ সময় 4:54, ইফতার 6:08। সিলেট সেহরি শেষ সময় 4:47, ইফতার 6:01। রংপুর সেহরি শেষ সময় 4:59, ইফতার 6:13। ময়মনসিংহ সেহরি শেষ সময় 4:51, ইফতার 6:09। দর্শক, এর সাথে সংবাদের শেষ ভাগে আমরা যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জাতিসংঘ মহাসচিব ঢাকা আসছেন বৃহস্পতিবার। 4 দিনের সফরে রোহিঙ্গাদের সঙ্গে ইফতার ছাড়াও মতবিনিময় করবেন জাতীয় ঐকমত্য কমিশনের সাথে। শাপলা চত্বরে হেফাজতে সমাবেশে হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। 12ই মে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ। কিছু লোভী রাজনৈতিক দল নির্বাচনে বিরোধিতা করছে অভিযোগ বিএনপির। জনপ্রিয়তাহীন দল যে কোনো উপায়ে ক্ষমতায় যেতে চায় মন্তব্য। সারা দেশে ধর্ষণ, নারী নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ শেষে আইন উপদেষ্টার কাছে স্মারকলিপি। মাগুরে ধর্ষণের শিকার শিশু শারীরিক অবস্থার অবনতি। বিশিষ্ট শিল্পপতি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর ইলাহি মারা গেছেন। দেশে চামড়া শিল্পে পথিকৃতের মৃত্যুতে শোক। এবং আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন বাংলাদেশ অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। 3 ফরম্যাটে বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি।